এক অদ্ভুত দেশ ভারত ও দেশের সংবিধান। এই দেশে খুনিরাও হতে পারেন নেতা মন্ত্রী। তারা অপরাধ করেও পৌঁছে যেতে পারে সংসদীয় রাজনীতির সর্বোচ্চ স্তরে। দেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে তাকালে চিত্র একেবারে স্পষ্ট হয়ে যায়। ত্রিপুরা থেকে আসাম, মিজোরাম থেকে নাগাল্যান্ড, বারবার অতীতের রক্তপিপাসু হায়নারা স্বাভাবিক জীবনে ফিরে এসে আত্মপ্রকাশ করেছেন জনপ্রতিনিধি হিসেবে। নাম বিজয় রাঙ্খল। তিনি রাজ্যের প্রাক্তন বিধায়ক। তিনি ছিলেন রাজ্যের জঙ্গি সংগঠন টিএনভির সুপ্রিমো। দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কাছে তিনি আত্মসমর্পণ করেছিলেন। স্বাভাবিক জীবনে ফিরে এসে যোগ দেন সংসদীয় রাজনীতিতে। তৈরি করেন নিজের রাজনৈতিক দল আইএনপিটি। আইএনপিটির টিকিটে আমবাসা বিধানসভা কেন্দ্র থেকে তিনি ভোটে লড়াই করেন। ভোটে জয়ী হয়ে তিনি বিধায়কও হয়েছিলেন। একসময় রাজ্যের গ্রাম পাহাড়ে বিজয় রাঙ্খল ছিলেন ত্রাস। বহু সাধারণ মানুষের রক্ত ঝরেছিল টিএনভির বৈরী নেতা বিজয় রাঙ্খলের নেতৃত্বে। তার বিরুদ্ধে গণহত্যা, অপহরণ ও তোলা আদায়ের অভিযোগ ছিল। বর্তমানে প্রদ্যোৎ কিশোরীর তিপ্রামথার সভাপতি বিজয় রাঙ্খল। জেনেভায় বিজয় রাঙ্খলের এক বক্তব্য ঘিরে গোটা দেশে আলোড়ন পড়ে গিয়েছিল। বিজয় রাঙ্খলের বিতর্কিত বক্তব্যের প্রেক্ষিতে তৎকালীন বাম সরকার তদন্ত কমিশন গঠন করেছিল। তদন্ত কমিশন তদন্ত শেষ করে রাজ্য সরকারকে রিপোর্ট জমা করেছে কিনা আজ পর্যন্ত জানা নেই রাজ্যের মানুষের। কার স্বার্থে তৎকালীন কমিউনিস্ট সরকার তদন্ত কমিশনের রিপোর্ট চেপে গিয়েছিল? কবর থেকে আজও উঠছে সেই প্রশ্ন। নাম খগেন্দ্র জমাতিয়া। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তিনি ছিলেন রাজ্যের জঙ্গি সংগঠন এটিপিএলওর শীর্ষ নেতা। খগেন্দ্র জমাতিয়ার বিরুদ্ধে গণহত্যা, অপহরণ ও তোলা আদায়ের অভিযোগ ছিল। পরবর্তী সময়ে তিনি জঙ্গিপনা ছেড়ে ফিরে আসেন স্বাভাবিক জীবনে। এরপর খগেন্দ্র জমাতিয়া যোগ দিয়েছিলেন সিপিআইএমে। সিপিআইএম-এর প্রতীকে তিনি ভোটে লড়াই করে জয়ী হয়েছিলেন। প্রাক্তন কমিউনিস্ট মুখ্যমন্ত্রী মানিক সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন খগেন্দ্র জমাতিয়া। বিধানসভা নির্বাচনে তিনি টানা 3 বার জয়ী হয়েছিলেন। নাম রঞ্জিত দেববর্মা। তিনি রাজ্যের বিধায়ক। 2023-এর নির্বাচনে তিনি রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন। নির্বাচনে লড়াই করেছিলেন তিপ্রামথার প্রতীকে। তিনি ছিলেন রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন অল ত্রিপুরা টাইগার ফোর্সের সুপ্রিমো। 80-র দশকে রঞ্জিত দেববর্মা টাইগার ফোর্সের জন্ম দিয়েছিলেন। রঞ্জিত দেববর্মার বিরুদ্ধেও একাধিক গণহত্যা, অপহরণ ও তোলা আদায়ের অভিযোগ রয়েছে। 2008 সালে আগরতলায় বোমা বিস্ফোরণের পেছনে মূল মস্তিষ্ক ছিল এটিটিএফ এর প্রধান রঞ্জিত দেববর্মার। 1980 থেকে 2017 দীর্ঘ 3.5 দশকেরও বেশি সময় ধরে রঞ্জিত দেববর্মা বাংলাদেশের বৈরী ঘাটিতে বসে ত্রিপুরাতে রক্ত ঝরিয়েছিল। পাহাড়ের আনাচে কানাচে চালিয়েছিল বাঙালি নিধন।
রাজ্যের বহু জায়গায় টাইগার ফোর্সের বৈরীদের ছোড়া বুলেট ও গ্রেনেডে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল নিরাপত্তা বাহিনীর শরীর। মৃত্যু হয়েছিল সাধারণ নাগরিকদের। বাঙালি প্রধান অঞ্চলগুলির রাতের আধারে বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল। আগুনের আঁচ পেয়ে আতঙ্কিত গ্রামবাসীরা যখন ঘর থেকে বের হয়, তখন বৈরীরা সামনে থেকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল। রঞ্জিত দেববর্মার নেতৃত্বে দিনের পর দিন বাঙালি নিধন যজ্ঞ চালিয়েছিল এটিটিএফ। টাইগার ফোর্সের রক্তপিপাসু বৈরীদের নরসংহার চালানোর বহু দৃষ্টান্ত রয়েছে রাজ্যে, তা নতুন করে কিছু বলার নেই। শেষ পর্যন্ত 2017 সালে রঞ্জিত দেববর্মা বাংলাদেশের ঘাঁটি থেকে খোয়াই সীমান্ত দিয়ে এপারে এসেছিলেন। খোয়াইয়ে বিএসএফ তাকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দিয়েছিল। এরপর কয়েক বছর কারাগারে ছিলেন টাইগার ফোর্সের সুপ্রিমো রঞ্জিত দেববর্মা। জেল থেকে বেরিয়ে রঞ্জিত দেববর্মা সরাসরি রাজনীতিতে যোগ দেন, গা ভাসিয়ে দেন প্রদ্যোৎ কিশোরের তিপ্রামথাতে। 2023 নির্বাচনে রামচন্দ্র ঘাট থেকে জয়ী হয়ে বিধায়ক হন তিনি। একসময় সাধারণ মানুষের রক্তক্ষেক ও জঙ্গিরা স্বাভাবিক জীবনে এসে মন্ত্রী বিধায়ক হওয়ার ঘটনা শুধু ত্রিপুরাতে সীমাবদ্ধ নয়, উত্তর পূর্বাঞ্চলের আসাম, নাগাল্যান্ড, মিজোরামে বহু দৃষ্টান্ত রয়েছে। মিজোরামের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালদেঙ্গা নিজেই ছিলেন একজন বৈরী নেতা। তিনি নিজের হাতেই হত্যা করেছিলেন ভারতীয় সেনা জওয়ানদের। স্বাভাবিক জীবনে ফিরে এসে একথা স্বীকার করেছিলেন খোদ লালদেঙ্গা। অর্থাৎ মানুষের রক্তে হাত রাঙানোর পরও বৈরী নেতারা স্বাভাবিক জীবনে ফিরে এসে সরকারিভাবে পুনর্বাসন পান। তাদের নিরাপত্তার স্বার্থে দেওয়া হয় সিকিউরিটি, চলেন গাড়ির বহর নিয়ে। তারা সাধারণ মানুষকে হত্যা করলেও তাদেরকে বাঁচানোর জন্য সরকারি কোষাগার থেকে খরচ করা হয় অর্থ। এটার নামই কি গণতন্ত্র? হায় রে। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।